আসসালামু আলাইকুম। বিসিএস লিখিত পরীক্ষা সাধারণ বিজ্ঞান সাবজেক্টের ইলেকট্রিক্যাল টেকনোলজির ৬ নাম্বার টপিকে আজকে আমরা ইলেকট্রোম্যাগনেট, মোটর, ট্রান্সফরমার, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানব। ৩৮তম বিসিএসে আসছিল তড়িৎ চৌম্বক কাকে বলে, তারপর 36 আসছে সলিনয়েড সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কি কি উপায়ে বৃদ্ধি করা যায় আলোচনা করুন। 37, 38 পরপর আসছে বৈদ্যুৎ চৌম্বক এবং তাড়িত চৌম্বক আবেশ কি সংক্ষেপে বর্ণনা করুন। 36 আসছে ট্রান্সফরমারের তড়িৎ চৌম্বক আবেশ কিভাবে কাজ করে, এটা 41ও আসছে, 45ও আসছে। 46 এ যেহেতু আসে নাই, 47, 50 এবং 51 এর জন্য এটা গুরুত্বপূর্ণ। তারপর 37 আসছে বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করুন। 27ও একই জিনিস আসছে, ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। তাহলে বৈদ্যুতিক মোটর হিসেবে আমরা ইন্ডাকশন মোটরের ব্যাখ্যাই দিব সম্ভবত এখানে। 33 তে আসছে ডিসি মোটরের গঠন ও কার্যপ্রণালী। এরপর 28 আসছে ডাইনামো এবং মোটরের মধ্যে পার্থক্য কি। 20তম এবং 34তমতে আসছে জেনারেটর এবং মোটরের মধ্যে পার্থক্য কি। 40তে আসছে অল্টারনেটর এবং জেনারেটরের মধ্যে পার্থক্য কি কি লিখুন। 36 এ আসছে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের ক্ষেত্রে ট্রান্সফরমারের ভূমিকা লিখুন। 27 এ আসছে দীর্ঘপথের বিদ্যুৎ সঞ্চালন লাইনে উচ্চ ভোল্টের বিদ্যুৎ কেন ব্যবহার করা হয় তা ব্যাখ্যা করুন। বিদ্যুতের সিস্টেম লস কি। 22তম বিসিএস এর প্রশ্ন হচ্ছে কি কি কারণে বিদ্যুতের সিস্টেম লস হয়। আচ্ছা, আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। তাড়িত চুম্বক কাকে বলে, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি। তড়িৎ চুম্বক, তো তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বকের সৃষ্টি হয় তাকে তড়িৎ চুম্বক বলা হয়। এটা এক ধরনের অস্থায়ী চুম্বক, অর্থাৎ যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ চুম্বকত্ব থাকবে, আর তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে চুম্বকত্ব থাকবে না। সাধারণত সলিনয়েডের ভিতর কোনো লোহার দণ্ড ঢুকিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে লোহার দণ্ডটি অস্থায়ী চুম্বকত্ব লাভ করে। এই অস্থায়ী চুম্বকই হলো তড়িৎ চুম্বক। তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, কোনো পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে আশেপাশে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একে বলা হয় তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। বিজ্ঞানী ওয়ারস্টেড তড়িৎ চুম্বক ক্রিয়া বা তড়িৎ চুম্বক প্রভাব আবিষ্কার করেন। ওয়ারস্টেডের পরীক্ষাটা আমরা একটু দেখে নিতে পারি, পরীক্ষা আসতেও পারে। মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা এনএস, এই যে এনএস, যেটা হচ্ছে শুরুতে ছিল এই পজিশনে, এই সোজা ছিল, এর উপর দৈর্ঘ্য বরাবর পরিবাহক তার এবি স্থাপন করা হলো। এর ঠিক একটু উপরে করে এবি একটা তার স্থাপন করা হলো, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হবে, অর্থাৎ সোজা থেকে ওটা একটু বাঁকা হয়ে গেল, মাঝখানে একটা অ্যাঙ্গেল হলো, এবং এটি পরিবাহীর সমকোণে অবস্থান করার চেষ্টা করবে। অর্থাৎ পরিবাহী যদি এই বরাবর হয়, এই যে বিটা যদি এই বরাবর হয়, চুম্বকটা এভাবে সরতে 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 এটা 90 ডিগ্রি ক্রিয়েট করার চেষ্টা করবে, অর্থাৎ সর্বোচ্চ 90 ডিগ্রি তার অবস্থানের পরিবর্তন করে ফেলবে। কার সাথে? তড়িৎ প্রবাহী তারের সাথে। আরো দেখা যায় যে তড়িৎ প্রবাহ যত বৃদ্ধি করা যায় তার বিক্ষেপ তত বেশি হবে। যদি তড়িৎ প্রবাহ কম হয় তাহলে এটা সাম্যাবস্থান থেকে সামান্য পরিবর্তন হবে, আর যদি বেশি হয় তাহলে এটা অনেক বেশি পরিবর্তিত হবে। তবে বিক্ষেপ কোণ কখনোই 90 ডিগ্রির চেয়ে বেশি হয় না, অর্থাৎ এন এর ভ্যালুটা কখনো এনটা এই পাশে আসবে না, অর্থাৎ এভাবে হবে না, এনটা এই পাশে এসটা এই পাশে এভাবে হবে না। তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলে তড়িৎ প্রবাহ বি থেকে এর দিকে করলে বিক্ষেপের বিপরীত দিকে হয়। আচ্ছা, দরকার নেই এটা কথাগুলো। পরিবাহীকে যদি চৌম্বক শলাকার সাথে সমকোণে রেখে তড়িৎ প্রবাহ করা হয় তখন কোনো বিক্ষেপ হয় না। পরিবাহীকে যদি চৌম্বক শলাকার সাথে সমকোণে রাখা হয়, অর্থাৎ চৌম্বক শলাকা ধরা যাক এই বরাবর, আর তড়িৎ পরিবাহ করা হচ্ছে এই বরাবর, অর্থাৎ দুইজনের মধ্যে যদি 90 ডিগ্রি হয় তাহলে চৌম্বক শলাকার কোনো ধরনের পরিবর্তন হবে না বা কোনো ধরনের বিক্ষেপ দেখাবে না, কারণ ওই 90 ডিগ্রি হচ্ছে তার শেষ সীমা। তো 90 ডিগ্রির থেকে বেশি সে কোনো ধরনের বিক্ষেপ শো করবে না। যেহেতু তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হয়, তাই আমরা বলতে পারি যে তড়িৎ পরিবাহীর ফলে পরিবাহীর চারদিকে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। যেহেতু তড়িৎ প্রবাহ বৃদ্ধির ফলে চুম্বক শলাকায় বিক্ষেপের মান বৃদ্ধি পায়, তাহলে প্রবাহের পরিমাণের উপর সৃষ্ট চুম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ভর করে। তড়িৎ প্রবাহ যত বেশি হবে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যও তত বেশি হবে। বিক্ষেপণ কোণ কখনোই 90 ডিগ্রি বা তার বেশি হয় না।
অর্থাৎ চুম্বক শলাকাটি ভূচম্বক সমকোণে সৃষ্ট চুম্বকের ক্ষেত্রে লব্ধি প্রাবল্যের দিক নির্দেশ করে। প্রয়োজন নেই। এরপরে নিচে যাই আমরা। ফ্লেমিং এর ডান হস্ত রুল। ডান হস্ত বলতে বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করে বাকি আঙ্গুলগুলো মুঠিবদ্ধ করলে যদি বৃদ্ধাঙ্গুলি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি এই বরাবর হয় বৃদ্ধাঙ্গুলি বরাবর, তাহলে এই যে আঙ্গুলগুলো পরবর্তী আঙ্গুলগুলো এই ডিরেকশনে হচ্ছে কি থাকবে, বাকি আঙ্গুলের মাথা তড়িৎ প্রবাহ সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে, অর্থাৎ এই বরাবর চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে। এদের ঠিক উপরে সমকোণে হচ্ছে তড়িৎ প্রবাহ হবে, আর এর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বরাবর আঙ্গুলগুলোর দিক অনুযায়ী, মাথার দিক অনুযায়ী তড়িৎ প্রবাহের সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। এটাই হলো ফ্লেমিং এর ডান হস্ত রুল। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়মেও একইভাবে কাজটা করা যায়, খুব একটা প্রয়োজন নেই। সলিনয়েড কাকে বলে? সলিনয়েড হচ্ছে ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তারকুণ্ডলী। বেসিক্যালি একটা লম্বা অন্তরিত পরিবাহী তারকে, লম্বা একটা তারকে স্প্রিং এর মতো বহু পাক ঘন বিশিষ্ট সাজালে যে কয়েল তৈরি হয় তাকে বলা হয় সলিনয়েড। অর্থাৎ একটা তারকে আমরা যদি পেঁচাই গোল করে, তখন এটাকে বলা হবে সলিনয়েড। তড়িৎবাহী সলিনয়েড দণ্ড চুম্বকের মতো আচরণ করে। সলিনয়েড দিয়ে তড়িৎ প্রবাহ চালালে সলিনয়েডের প্রতিটি প্যাঁচ একটি একক কয়েল হিসেবে কাজ করবে, চিত্রের মতো চুম্বকক্ষেত্র সৃষ্টি হবে। এছাড়াও প্যাচগুলো দণ্ড চুম্বকক্ষেত্রের মতোই চুম্বকক্ষেত্রের সৃষ্টি করে। কয়েলটি এমন আচরণ করে যে এর এক প্রান্তে উত্তর মেরু এবং অন্য প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে, অর্থাৎ এক প্রান্তে উত্তর মেরু হলো, অন্য প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হবে। সলিনয়েডের বলরেখা প্রকৃতিও ঠিক দণ্ডচুম্বকের বলরেখার মতো হয়, সুতরাং বলা যায় সলিনয়েড দণ্ডচুম্বকের মতো আচরণ করে। কখন? যখন বিদ্যুৎ প্রবাহ চালানো হয়, তখন দেখা যায় এখান থেকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আশেপাশে। সলিনয়েডের সৃষ্ট চুম্বকক্ষেত্রের প্রাবল্য কি কি উপায়ে বৃদ্ধি করা যেতে পারে? 36 এর কোয়েশ্চেন, আমরা সহজ ভাষায় পড়ি। একটি লম্বা অন্তরিত পরিবাহক তারকে স্প্রিং এর মতো বহু পাক ঘন সন্নিবিষ্ট করে সাজালে বা কয়েল তৈরি করলে সলিনয়েড তৈরি হয়। তাহলে সলিনয়েডের প্রাবল্য বৃদ্ধির উপায় হলো, প্রথম হচ্ছে তড়িৎ প্রবাহ বাড়িয়ে, পাক বা প্যাচের সংখ্যা বাড়িয়ে, লোহার দণ্ড বা প্যারেককে ইউ আকারের মতো বাঁকা করে মেরুর দুটিকে আরো কাছাকাছি নিয়ে আসলে, দুটি মেরু অর্থাৎ সলিনয়েডের দুটি মেরুকে যদি আমরা কাছাকাছি নিয়ে আসি, তাহলে দেখা যাবে এটার চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বেড়ে যাবে। চুম্বক ক্ষেত্র কাকে বলে? একটি গতিশীল আধান বা স্থায়ী চুম্বক তার চারপাশে যে এলাকা জুড়ে প্রভাব বিস্তার করে। গতিশীল আধান বলতে একটা বিদ্যুৎ প্রবাহ হওয়ার সময় আশেপাশে যে এরিয়া জুড়ে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য অনুভব হয় বা যে এলাকা জুড়ে প্রভাব বিস্তার করে, ওটাকেই বলা হচ্ছে ওই আধান বা চুম্বকের চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধান যে বল অনুভব করে সেই বলকে ওই চুম্বক ক্ষেত্রের মান বলে। চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধান যে বল অনুভব করে তাকে ওই চুম্বক ক্ষেত্রের মান বলা হয়। তো ফর্মুলাটা এভাবে দিচ্ছে ওরা, যে কিউ আধান যদি ভি বেগে গতিশীল হয় এবং আধানটি যদি এফ বল লাভ করে, তাহলে চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু এফ বাই কিউ ভি। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এফ ইকুয়াল টু বি ভি কিউ। আমরা বারবিকিউ বলি না, বারবিকিউ, বিবিকিউ। তো এখান থেকে এভাবে মনে রাখি এফ ইকুয়াল টু বি ভি কিউ। তো এখান থেকে বি কে একটু সাজিয়ে লিখলে পাবো আমরা, বিটাকে এক পাশে আনলাম, তাহলে এফ এর নিচে বাকি দুইটা চলে যাবে, বি কিউটা নিচে চলে যাবে, বি ইকুয়াল টু এফ বাই ভি কিউ। বিদ্যুৎ চুম্বক ও তড়িৎ চুম্বকের আবেশ কি? সংক্ষিপ্ত বর্ণনা 37 আসছে। তড়িৎ চুম্বকীয় আবেশ হলো একটি গতিশীল চুম্বক বা তড়িৎ কুণ্ডলীর প্রভাবে কোনো বদ্ধ তার কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎ চালক বল এবং তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলা হয়। আবার একটু রিপিট করি। গতিশীল চুম্বক বা তড়িৎ কুণ্ডলীর প্রভাবে কোনো বদ্ধ তার কুণ্ডলীতে একটি কুণ্ডলীর প্রভাবে অন্য একটি বদ্ধ কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎ চালক বল, এখানে এটার প্রভাবে এটার মধ্যে একটা প্রভাবে বল ক্রিয়েট হবে এবং এটার মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। অর্থাৎ একটির প্রভাবে অন্যটিতে বল অনুভব হবে এবং তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে, একেই বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ।
আমরা এরপরে যাই তড়িৎ চুম্বকীয় আবেশ। এটা হচ্ছে ওয়ারস্টেড 1820 সালে তড়িৎ চুম্বকীয় আবেশ তৈরি করেন বা আবিষ্কার করেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর মাইকেল ফ্যারাডে 1831 সালে সর্বপ্রথম তার গবেষণালব্ধ ফলাফল প্রকাশ করে, এই জন্য মাইকেল ফ্যারাডেকে তড়িৎচুম্বকের আবেশের আবিষ্কারক বলা হয়। তাহলে মাইকেল ফ্যারাডে 1831 সালে তাড়িত চুম্বক আবেশের আবিষ্কারক। তাড়িত চুম্বক আবেশের আবিষ্কারক প্রথমে হচ্ছে ওয়ারস্টেড এই চুম্বক ক্রিয়াটা আবিষ্কার করেছেন। তড়িৎ প্রবাহে চুম্বকের ক্রিয়া। আর তাড়িত চুম্বক আবেশের আবিষ্কারক হচ্ছে মাইকেল ফ্যারাডে। ফ্যারাডের পরীক্ষাগুলো থেকে প্রমাণিত হয় যে কোনো বদ্ধ কুণ্ডলী এবং কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে ওই কুণ্ডলীতে একটি আবিষ্ট তড়িৎ চালক শক্তির সৃষ্টি হয়। আবার বলি, কোনো বদ্ধ কুণ্ডলী এবং কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে, একটা বদ্ধ কুণ্ডলী থাকবে এবং আরেকটা চুম্বক ক্ষেত্র, এই দুজনের মধ্যে একটা আপেক্ষিক গতিতে থাকলে, অর্থাৎ কেউ না কেউ যদি গতিতে থাকে অথবা দুইজনেই গতি থাকে, তাহলে দুইজনের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকবে। তাহলে বদ্ধ কুণ্ডলী এবং চুম্বক ক্ষেত্র, এই দুইটা যখন একটা আপেক্ষিক গতিতে থাকবে, তখন এদের মধ্যে ওই কুণ্ডলীতে, ওই বদ্ধ কুণ্ডলীতে একটা তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে। এই ঘটনাকে বলা হচ্ছে তাড়িত চুম্বক আবেশ, আপেক্ষিক গতির ফলে। এরপর ফ্যারাডের তাড়িত চৌম্বকীয় আবেশের সূত্র বর্ণনা করুন। দুইটি সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে, যখন কোনো বদ্ধ তার কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটে, তখন উক্ত কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। যতক্ষণ এই পরিবর্তন চলতে থাকে, আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ ততক্ষণ স্থায়ী হয়। আবার বলি, বদ্ধ তার কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটে। অর্থাৎ বদ্ধ তার কুণ্ডলীর মধ্যে যদি অতিক্রান্ত চুম্বক বলরেখাগুলো পরিবর্তন ঘটতে থাকে, তাহলে উক্ত কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি হবে। অর্থাৎ চুম্বক বলরেখার পরিবর্তনের ফলে তড়িৎচালক শক্তি সৃষ্টি হতে থাকে। যতক্ষণ এই পরিবর্তন ঘটবে, অর্থাৎ চুম্বক বলরেখার পরিবর্তন ঘটতে থাকবে, ততক্ষণ তড়িৎচালক শক্তি স্থায়ী হতে থাকবে। এটা সরিয়ে নিলে, ওই যে চুম্বক বলরেখার পরিবর্তন সরিয়ে নিলে, অর্থাৎ পরিবর্তন না ঘটলে, তখন আর তড়িৎচালক শক্তিটা স্থায়ী হবে না, এটা চলে যাবে। দ্বিতীয় সূত্র হচ্ছে, কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান ওই কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। এটা একটু মুখস্থ করতে হবে। বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। ট্রান্সফরমার কাকে বলে, এটি কত প্রকার ও কি কি? ট্রান্সফরমার হচ্ছে যে তড়িৎ যন্ত্রের সাহায্যে পরিবর্তী বা পর্যাবৃত্ত প্রবাহ উচ্চ বিভবকে নিম্ন বিভবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায়, তাকে রূপান্তরক বা ট্রান্সফরমার বলে। বেসিক্যালি এসি কারেন্টকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে যায় অথবা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যায়। এই রূপান্তরটা যে করতে পারে তাকে রূপান্তরক বা ট্রান্সফরমার বলে। তো দুই ধরনের ট্রান্সফরমার আছে। একটা হচ্ছে স্টেপ আপ, মানে হচ্ছে আরোহী বা উচ্চধাপী ট্রান্সফরমার, যে কিনা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে পরিণত করে। এটি হচ্ছে একটা আরোহী বা উচ্চধাপী ট্রান্সফরমার। কেন? কারণ এখানে পাক সংখ্যা কম, এখানে হচ্ছে পাক সংখ্যা বেশি। তাহলে প্রাইমারি কয়েলে যদি পাক সংখ্যা কম হয় এবং সেকেন্ডারি কয়েলে যদি পাক সংখ্যা বেশি হয়, তাহলে এখানকার বিভবকে সেকেন্ডারিতে নিয়ে গিয়ে সে বাড়িয়ে ফেলবে, অর্থাৎ স্টেপ আপ করবে। ভোল্টেজ বাড়িয়ে ফেলা মানে নিম্ন ভোল্টেজকে, নিম্ন বিভবকে উচ্চ বিভবের কনভার্ট করার যে ট্রান্সফরমারটা, সেটাই হচ্ছে উচ্চধাপী বা আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখা যাবে প্রাইমারি কয়েলটা হবে অনেক বেশি পাকযুক্ত আর সেকেন্ডারি কয়েলটা হবে কম পাকযুক্ত। ফলে এখানকার উচ্চ বিভবটা সেকেন্ডারি কয়েলে গিয়ে নিম্ন বিভবে পরিণত হবে, অর্থাৎ স্টেপ ডাউন হচ্ছে, ভোল্টেজটা কমে যাচ্ছে। এই জন্য এই ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ ডাউন বা অবরোহী বা নিম্নধাপী ট্রান্সফরমার। ব্যবহার দেখি আমরা। উচ্চগামী ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ বৃদ্ধি করে দূর দূরান্তে পাঠানো হয়, আর নিম্নগামী ট্রান্সফরমারের মাধ্যমে আমরা রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার ইত্যাদি চালনা করে থাকি। ট্রান্সফরমারের গঠন বর্ণনা করুন। ট্রান্সফরমারের গঠনে এখানে কি কি থাকবে আমরা দেখি। কাঁচা লোহার মজ্জা, আয়তাকার মজ্জা থাকবে, যেটাকে কোর বলা হয়। তারপর
এর দুই বিপরীত প্রান্তে অন্তরিত তার পেঁচিয়ে ট্রান্সফরমার তৈরি করা হয়। এদিকে তার পেঁচানো হবে, এদিকে তার পেঁচানো হবে। তাহলে এখানে দুই প্রান্তে তার পেঁচানো হচ্ছে এবং তার পেঁচিয়ে ট্রান্সফরমার তৈরি করা হয়। তো যে বাহুর সাথে কুণ্ডলীতে পরিবর্তী প্রবাহ বা বিভব প্রয়োগ করা হয়, অর্থাৎ ইনপুট দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে মুখ্য কুণ্ডলী। আর যে প্রান্তে মানে সেকেন্ডারি প্রান্তে পরবর্তী বিভবের আবেশ ঘটে তাকে গৌণ কুণ্ডলী বলে। বেসিক্যালি এখানে আমরা একটা বিভব দিব বা একটা ভোল্টেজ প্রয়োগ করব। তো এই ভোল্টেজ প্রয়োগের কারণে এখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই চুম্বক ক্ষেত্রের সৃষ্টির হওয়ার কারণে এখানে দেখা যায় যে কয়েলগুলো আছে সেগুলো হচ্ছে আবিষ্ট হয়। তাই এটাকে বলা হচ্ছে পরবর্তী বিভবের আবেশ। এই জায়গায় পরবর্তী বিভবের আবেশ ঘটে, অর্থাৎ এসি কারেন্টের আবেশ ঘটে। এখানেও কারেন্ট ইনডিউসড হয়। তো এই জিনিসটা হচ্ছে সেকেন্ডারিটা হচ্ছে গৌণ কুণ্ডলী, প্রাইমারিটা হচ্ছে মুখ্য কুণ্ডলী। মুখ্য কুণ্ডলীতে হচ্ছে পরবর্তী প্রবাহ বা বিভব প্রয়োগ করা হয়, আর সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলীতে পরবর্তী বিভবের আবেশ ঘটে। এটার কারণে এখানে আবেশ ঘটে। আমরা চিত্র দিয়ে বুঝিয়ে দিব সহজভাবে। দুইটা ভাবে ড্র করে এখানে কিছু কয়েল দিব, এখানে কিছু দিব। তো উচ্চধাপী করার ক্ষেত্রে এখানে একটু কম পাক দিব, এদিকে বেশি পাক দিব, আর নিম্নধাপী লেখার সময় এখানে একটু পাক সংখ্যা বেশি দিব, এখানে পাক সংখ্যা একটু কম দিব। ট্রান্সফরমারের কার্যপ্রণালী লিখুন। ট্রান্সফরমারে তাড়িত চুম্বক আবেশ কিভাবে কাজ করে তা লিখুন। 36 এর প্রশ্ন, 41 এর প্রশ্ন, 45 এর প্রশ্ন। তাহলে 47, 50 এবং 51 এর জন্য ইম্পর্টেন্ট। এই ভিডিওগুলো আপনারা চাইলে এখানে নিচে যে কিউআর কোড আছে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো সায়েন্স আওয়ার যিনি লিখেছেন ওনার নিজেরও ভিডিওগুলো আছে, এখান থেকে দেখতে হয়তো সুবিধা হবে আপনাদের। ট্রান্সফরমারের কার্যপ্রণালী তড়িৎচুম্বকীয় আবেশের উপর নির্ভর করে। প্রাইমারি কয়েলে এসি কারেন্ট সরবরাহ করলে সেই কয়েলের চারদিকে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র সেকেন্ডারি কয়েলের পাককে ছেদ করে। অর্থাৎ এখানে আমরা যে ভোল্টেজটা প্রয়োগ করছি, তো ভোল্টেজটা প্রয়োগ করার কারণে এখানে একটা তড়িৎ চৌম্বক ক্ষেত্র ইনডিউসড হয় বা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র এখানকার সেকেন্ডারি কয়েলটাকে আবিষ্ট করে, ফলে এখানেও একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় এবং এসি ভোল্টেজ আবিষ্ট হয়। ট্রান্সফরমারের সেকেন্ড কয়েলের ভোল্টেজের পরিমাণ প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের পাকের সংখ্যার উপর অনুপাতে উপর নির্ভরশীল। অর্থাৎ এখানে পাক সংখ্যা বেশি নাকি এখানে বেশি, কোথায় কম, এই দুটোর উপর রিলেট করে, অনুপাতের উপর ভিত্তি করে এখানে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে সেটা নির্ভর করে। তো এখানকার ফর্মুলা হচ্ছে ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস। প্রাইমারিতে পাক সংখ্যা বেশি হলে প্রাইমারির বিভব বেশি হবে, সেকেন্ডারিতে পাক সংখ্যা কম হলে বা বেশি হলে যেটাই হোক, অর্থাৎ বিভবের সাথে পাক সংখ্যার সম্পর্ক সরাসরি সমানুপাতিক। যেহেতু সমানুপাতিক, আমি যদি ইপি উপরে লিখি তাহলে এখানে এনপি লিখতে হবে উপরে, অর্থাৎ সমানুপাতিক। ইএস যদি নিচে লিখি এনএসটা নিচে লিখতে হবে। আবার আমরা যদি কারেন্টের সাথে বিভবের সম্পর্ক দেখি, বিভব আর কারেন্টের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ই বাই 1/i। তো এখন আমরা যদি ইপিটা উপরে লিখি তাহলে আইপিটা হবে নিচে, ইএসটা নিচে লিখলে আইএসটা হবে উপরে, অর্থাৎ ব্যস্তানুপাতিক, বিপরীত দিকে থাকবে। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম, যে পাক সংখ্যার উপর সরাসরি বিভবটা নির্ভর করে, পাক সংখ্যা বেশি হলে বিভব সংখ্যাও বেশি হয়, এই জন্য আমরা ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস লিখতে পারছি। আর অপরদিকে বিভব আর কারেন্টের প্রবাহের মধ্যে সম্পর্কে যেহেতু ব্যস্তানুপাতিক এই জায়গায়, তো ইপি আর আইপি নিচে হবে ব্যস্তানুপাতিক হবে, ইএস এবং আইএস ব্যস্তানুপাতিক, এভাবে বিপরীত ক্রমে থাকবে। জেনারেটর বা ডায়নামো কি, ইহা কত প্রকার ও কি কি? যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তাড়িত শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে ডায়নামো বা জেনারেটর বলে। সবসময় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে দেখা যায় ডায়নামো বা জেনারেটর থাকে কোথায়, টারবাইনের পাশেই থাকে। টারবাইন ঘুরলে জেনারেটরের শেফট ঘুরে, তখন হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। তো জেনারেটরের বেসিক কাজ হচ্ছে যান্ত্রিক শক্তিকে তাড়িত শক্তিতে রূপান্তর করা। জেনারেটর দুই ধরনের, জেনারেটর বা ডাইনামো দুই ধরনের, একটা হচ্ছে এসি জেনারেটর আর একটা হচ্ছে ডিসি জেনারেটর। এই দুই ধরনের জেনারেটরের মাধ্যমে এসি ও ডিসি ভোল্টেজ উৎপাদন হয়ে থাকে। এসি জেনারেটর বা পরিবর্তী প্রবাহ ডাইনামো এর গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করুন। তো এখানে বেসিক্যালি
যে যন্ত্রের সাহায্যে এসি কারেন্ট শক্তি রূপান্তরিত করা হয়, এই যে যান্ত্রিক শক্তিকে পরবর্তী প্রবাহে রূপান্তর করা হয় তাকে এসি জেনারেটর বলে। আর যেখানে হচ্ছে যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে অপরিবর্তী প্রবাহ বা ডিসি কারেন্টে পরিবর্তন করা হয় তাকে ডিসি জেনারেটর বলে। তো এসি জেনারেটরের ক্ষেত্রে ক্ষেত্র চুম্বক থাকবে একটা, ঘূর্ণায়মান কুণ্ডলী বা আর্মেচার থাকবে, তারপর হচ্ছে স্লিপ রিং বা চাকা থাকবে, ব্রাশ থাকবে। তাহলে চিত্র থেকে যদি আমরা দেখি, এখানে একটা ক্ষেত্র চুম্বক থাকবে, এটা হচ্ছে ক্ষেত্র চুম্বক নর্থ সাউথ। তারপর এখানে একটা ঘূর্ণায়মান কুণ্ডলী বা আর্মেচার থাকবে। এই যে ঘূর্ণায়মান কুণ্ডলী বা আর্মেচার, এটা হচ্ছে ঘুরতে পারে এই জায়গায়। স্লিপ রিং বা চাকা। আচ্ছা, এরপরে হচ্ছে ব্রাশ। ব্রাশ হচ্ছে এখানে দুটো ব্রাশ আছে। এরপর আমরা দেখি, আচ্ছা কার্যপ্রণালীটা একটু দেখা যাক। যখন আর্মেচারটি যান্ত্রিক উপায়ে ঘোরানো হয় তখন আর্মেচার কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলোকে ছেদ করে এবং তাড়িত চুম্বক আবেশের নিয়ম অনুযায়ী কুণ্ডলীগুলোতে তড়িৎচালক শক্তি আবেশিত হয়। এখন কুণ্ডলীর দুইটি প্রান্ত বহির্বর্তনীর সাথে সংযুক্ত থাকায় বর্তনীতে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের উৎপত্তি হয়। প্রত্যেকবার ঘূর্ণনের সময় কুণ্ডলীর অ্যাডি এবং বিসি একবার উত্তর মেরু এবং একবার দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়। এই কারণে কুণ্ডলী একবার ঘূর্ণনের মধ্যে দিয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখেও একবার পরিবর্তিত হয়। এভাবে যান্ত্রিক শক্তি পরবর্তী প্রবাহ উৎপন্ন হয়। এরপর নেক্সট, তড়িৎবাহী তারের উপর চুম্বকের প্রভাব ব্যাখ্যা করুন। আমরা যদি একপাশে একটা নর্থ দণ্ড নিয়ে আরেকপাশে একটা সাউথ, তো দেখা যাবে নর্থ থেকে সাউথের দিকে কানেকশনটা থাকবে, মানে আকর্ষণটা থাকবে। চুম্বক ক্ষেত্রের বলরেখাগুলো নর্থ থেকে সাউথের দিকে আকৃষ্ট হবে। এখন এর মাঝে যদি আমরা একটা তড়িৎ তার নিয়ে আসি, পরিবাহী তার নিয়ে আসি, এই যে এটাকে ওরা এইভাবে দেখাচ্ছে, এটার এই অংশটা কেটে এই অংশটা এখানে দেখাচ্ছে। তো এটাকে যদি আমরা এই মাঝখানে এখানে কি করি, প্লেস করি চৌম্বক ক্ষেত্রের মাঝখানে, তখন দেখা যাবে এই তারটা এখানে দিলাম, দেওয়ার ক্ষেত্রে কিছু বলরেখা দূরে সরে যাবে আর কিছু বলরেখা এটার কাছে চলে আসবে। অর্থাৎ এক পাশে বিকর্ষণ করছে, অন্য পাশে আকর্ষণ করছে। কথাটা এখানে পরিবাহীটি একটি বল অনুভব করবে, এই বলের কারণে পরিবাহীটি চৌম্বক ক্ষেত্র থেকে বের হওয়ার চেষ্টা করবে। চিত্রটি ঘটনাটি দেখানো হলো। আচ্ছা, এখানে বলা হচ্ছে দুই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পরিবাহীর এক প্রান্তে বলরেখা সমমুখী হওয়ায় বিকর্ষণ করবে, অপর প্রান্ত বিপরীতমুখী হওয়ায় আকর্ষণ করবে। এদিকে আকর্ষণ হচ্ছে, এদিকে বিকর্ষণ হচ্ছে। এখানে বেসিক্যালি সমমুখী হলে বিকর্ষণ করছে, বিপরীতমুখী হলে আকর্ষণ করছে, এটাই। একটি বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করুন। 37 আসছে, 27 আসছে, 33 আসছে। আচ্ছা, ডিসি মোটরের গঠন, ইন্ডাকশন মোটরের গঠন সবগুলোই আসছে এখানে। তো বৈদ্যুতিক মোটর দিয়ে এখানে ব্যাখ্যাটা করছে। তো আমরা একটু দেখি, যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে বৈদ্যুতিক মোটর বলে। অর্থাৎ বৈদ্যুতিক মোটরে আমরা বিদ্যুৎ দেই, বিদ্যুৎ দিলে সেটা ঘুরতে শুরু করে। এই যে ঘুরতে শুরু করার বিষয়টা হচ্ছে আসলে যান্ত্রিক শক্তিতে পরিণত হওয়া, বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হওয়া। যেই যন্ত্র এই তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে বৈদ্যুতিক মোটর বলে। চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপিত পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপিত পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে পরিবাহীটি ঘুরতে থাকে। এই যে এখানে এই পরিবাহীটি ঘুরতে থাকে, এটা চৌম্বক ক্ষেত্রের মাঝখানে। এখানে আমি যদি বিদ্যুৎ প্রবাহ করি তখন এটা দেখা যায় এখানে ঘুরতে থাকে। এই মূলনীতির উপর ভিত্তি করে বৈদ্যুতিক মোটর আবিষ্কৃত হয়েছে। বৈদ্যুতিক পাখা, পাম্প, রোলিং মিল ইত্যাদি তড়িৎ মোটর ব্যবহৃত হয়। একটি ডিসি মোটরের নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত। একটা হচ্ছে ক্ষেত্র চৌম্বক, আরেকটা হচ্ছে আর্মেচার, আরেকটা হচ্ছে কম্যুটেটর, আরেকটা হচ্ছে ব্রাশ। ক্ষেত্র চৌম্বকটা কি? ইউ আকৃতির স্থায়ী তাড়িত চৌম্বক। এই যে ইউ আকৃতির, এটা হচ্ছে একটা তাড়িত চৌম্বক বা ক্ষেত্র চৌম্বক। আর হচ্ছে আর্মেচার, নরম লোহার মজ্জার উপর জড়ানো বহু পাক বিশিষ্ট একটি অন্তরিত তারের কুণ্ডলীকে আর্মেচার এবিসিডি বলে। এই যে এখানে পেঁচানো যে তারটা থাকবে এটাকে বলা হচ্ছে আর্মেচার, আর্মেচার বা তারের কুণ্ডলী। কম্যুটেটর, দুটি অর্ধবৃত্তাকার ধাতব পাতের সমন্বয়ে C1 C2 তৈরি করা হয়। এটি দিক পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিণত করে। C1 C2, এখানে একটা কম্যুটেটর আছে, সরি একটা না দুটা অর্ধবৃত্তাকার ধাতব পাতের সমন্বয়ে কম্যুটেটর C1 ও C2 গঠিত হয়। এদের কাজ হচ্ছে দিক পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিণত করা। ব্রাশ,
কার্বন অথবা তামা দ্বারা তৈরি হয় B1 এবং B2। এটা দুইটা হচ্ছে ব্রাশ। কার্যপ্রণালীটা একটু পড়ে নিই, বই থেকেই পড়ি। বহির্বর্তনী থেকে আর্মেচার কুণ্ডলীর মধ্য দিয়ে ABCD অভিমুখে তড়িৎ প্রবাহ করলে, এখানে যদি আমরা তড়িৎ প্রবাহ করি ABCD তে, কুণ্ডলীটা ঘুরতে শুরু করে, এই জায়গায় ঘুরতে শুরু করবে। দুটি বিপরীতমুখী চৌম্বকের বলের ক্রিয়ায় কুণ্ডলীতে ঘূর্ণন উৎপন্ন হয়। এদিকে দুই পাশে দুইটি যেহেতু দণ্ডচুম্বক আছে, বিপরীতমুখী চৌম্বক বলের ক্রিয়ায় কুণ্ডলীতে ঘূর্ণন উৎপন্ন হয়। ঘূর্ণনের অভিমুখে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম থেকে পাওয়া যায়, কুণ্ডলীর যখন উলম্ব অবস্থায় আসে তখন চৌম্বক বল ক্রিয়া না করলেও গতি জড়তার জন্য কুণ্ডলীটি একই দিকে আরো একটু এগিয়ে যায়। কুণ্ডলীর এই অবস্থায় ব্রাশ ও কম্যুটেটর অংশের মধ্যে স্থান পরিবর্তন হয়, ফলে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ DCBA অভিমুখে ক্রিয়া করে এবং কুণ্ডলীকে একই দিকে আরো ঘুরিয়ে দেয়, অর্থাৎ কুণ্ডলীটা একই দিকে ঘুরতে থাকে। যতটুকু মনে থাকে বা এটা দুইবার শুনে মনে রাখার চেষ্টা করবেন, পরীক্ষার হলে যতটুকু মনে থাকবে সংক্ষেপে লেখার চেষ্টা করবেন, যেহেতু এগুলো 2.5 মার্কস বা সর্বোচ্চ 5 মার্কস। ছবি সহ সবগুলো দিলে দেখা যায় 2 পেজ হয়ে যায়, 2 পেজই এনাফ। ডাইনামো ও মোটরের মধ্যে পার্থক্য কি? 20তম BCS 34 28 তিনবার আসছে প্রশ্নটা। ডাইনামো বা জেনারেটর, যে কিনা যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা জেনারেটর। আর মোটর ঠিক উল্টা কাজটা করে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। ডাইনামো বা জেনারেটর কোথায় ব্যবহার করা হয়? ঘরবাড়ি, অফিস আদালতে বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ব্যবহার করা হয়, যাতে করে বিদ্যুৎ সরবরাহ মেনটেন করা যায়। আর মোটর হচ্ছে বৈদ্যুতিক পাখা, পাম্প, রেলিং, মিল ইত্যাদিতে তড়িৎ মোটর ব্যবহৃত হয়। এরপর অল্টারনেটর এবং জেনারেটর। অল্টারনেটর কি করে? যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে পরিবর্তনশীল তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। অর্থাৎ অল্টারনেটরও হচ্ছে একটা জেনারেটর বলা যায়, কিন্তু অল্টারনেটর হচ্ছে এসি উৎপন্ন করে। আর জেনারেটর আর্মেচার ঘূর্ণনশীল এবং ম্যাগনেটিক ফিল্ড স্থির থাকায় অল্টারনেটরে ম্যাগনেটিক ফিল্ড ঘূর্ণনশীল। আচ্ছা, এটা ভিন্ন জিনিস। জেনারেটর হচ্ছে যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়, তাকে ডাইনামো বা জেনারেটর বলে। তাহলে আমরা বলতে পারি অল্টারনেটর হচ্ছে এক টাইপের জেনারেটর। জেনারেটর দুই ধরনের, এসি জেনারেটর, ডিসি জেনারেটর, এগুলো আমরা আগে পড়ছি। একটা ইনফরমেশন পড়ি, সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট উৎপন্ন করে বলে অল্টারনেটরকে এসি জেনারেটরও বলা হয়। অর্থাৎ এসি জেনারেটর হচ্ছে অল্টারনেটর। জেনারেটরের আর্মেচার ঘূর্ণনশীল হয় এবং ম্যাগনেটিক ফিল্ড স্থির থাকে, কিন্তু অল্টারনেটরে ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতে থাকে, আর্মেচার স্থির থাকে, তার মানে উল্টা। এরপর দেশের দূর দূরান্তে কিভাবে এসি কারেন্ট প্রেরণ ও সরবরাহ করা হয়। পাওয়ার স্টেশনে উৎপাদিত তড়িৎ দূর দূরান্তে বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়, তাই তড়িৎকে উৎপাদন কেন্দ্র থেকে একটি প্রেরণ ব্যবস্থার মাধ্যমে সারা দেশে পাঠানো হয়। এই ব্যবস্থায় পাওয়ার স্টেশনগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, এই ব্যবস্থার নাম হচ্ছে জাতীয় গ্রিড। পাওয়ার স্টেশনগুলো যেখানে সব একসাথে যুক্ত থাকে সেটাই হচ্ছে জাতীয় গ্রিড। তড়িৎ প্রেরণ করা হয় তারের মাধ্যমে, এই তার উঁচু টাওয়ারের মধ্যে টানানো থাকে। এইসব তারে অনেক উচ্চ ভোল্টেজ তড়িৎ থাকে, কিন্তু তড়িৎ প্রবাহের মান থাকে কম। এখানে সর্বোচ্চ 4 লক্ষ ভোল্ট বা 400,000 ভোল্ট বা 400 কিলোভোল্ট পর্যন্ত তড়িৎ থাকে। 400 কিলোভোল্ট। পাওয়ার স্টেশনে তড়িৎকে 25,000 ভোল্ট পাঠানো হয়, তড়িৎ প্রবাহের মান থাকে 20,000 অ্যাম্পিয়ার। এগুলো ইম্পর্টেন্ট না। এই ভোল্টেজকে একটি স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে বর্ধিত করা হয়। অর্থাৎ পাওয়ার স্টেশনে যে ইয়েটা থাকে সেটা হচ্ছে 25 কিলোভোল্ট। এই 25 কিলোভোল্টকে স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে 400 কিলোভোল্টে কনভার্ট করা হয়, অর্থাৎ বিভবটা অনেক বাড়িয়ে ফেলা হয়। বিভব বেড়ে গেলে তড়িতের পরিমাণটা কমে যায়। তড়িতের পরিমাণ কমে যাওয়ার কারণে অনেক দূর দূরান্তে পাঠানোর ক্ষেত্রে তড়িতের লসটা কম হয়। তো তড়িৎ শক্তি যাতে অপচয় বা ক্ষমতা অপচয় কম হয়, সেই জন্যই হচ্ছে আসলে ভোল্টেজ বাড়িয়ে বিদ্যুতের পরিমাণটা কমানো হয়, তড়িৎ প্রবাহটা কমানো হয়। আবার যখন গ্রাহকের কাছে পৌঁছানো হয় তখন দেখা যায় আবার ট্রান্সফরমার ইউজ করা হয়। ট্রান্সফরমার ইউজ করার মধ্য দিয়ে এই হাই ভোল্টেজটাকে আবার লো ভোল্টেজে পরিবর্তিত করে বিদ্যুতের পরিমাণটা বা তড়িৎ পরিবাহের পরিমাণটা বাড়ানো হয় এবং বাসা বাড়িতে সাপ্লাই দেওয়া হয়। এটাই হচ্ছে দূর দূরান্তে
এসি কারেন্ট প্রেরণ ও সরবরাহ করার প্রক্রিয়া। আর আমরা বাসাবাড়িতে 220 ভোল্টে পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি উৎপন্ন হচ্ছে 25 কিলোভোল্ট, পাঠানো হচ্ছে সর্বোচ্চ 400 কিলোভোল্ট পর্যন্ত। তারপর বাসাবাড়িতে দেওয়ার সময় এটাকে একদম কমিয়ে ট্রান্সফরমারের মাধ্যমে 400 কিলোভোল্ট থেকে 220 ভোল্টে নিয়ে আসা হচ্ছে। বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণের ক্ষেত্রে ট্রান্সফরমারের ভূমিকা। এই যে এতক্ষণ পড়লাম উপরে, ট্রান্সফরমার একবার স্টেপ আপ করে বিভব বাড়ানো হচ্ছে, আবার স্টেপ ডাউন করে বিভব কমানো হচ্ছে। ফলে আমাদের ক্ষতির পরিমাণ কম হচ্ছে, লাইন লস কম হচ্ছে, এবং বাসাবাড়িতে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ সাপ্লাই আমরা পাচ্ছি। ভোল্টেজটা যদি অনেক বেশি হয় আমাদের বাসাবাড়ির সবগুলো ডিভাইসই নষ্ট হয়ে যাবে। এই জন্য স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে। আর এদিকে স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে যাতে করে লাইন লসটা কম হয়। এরপর দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালনে লাইনে উচ্চ ভোল্টের বিদ্যুৎ কেন ব্যবহার করা হয়? এতক্ষণ বললাম যে যাতে করে লাইন লসটা কম হয়। আর লাইন লস বা সিস্টেম লস কি কি? এখানে আমরা উদাহরণ হিসেবে এই জিনিসটা দেখি। যদি সঞ্চালন লাইন ভোল্টেজকে 10 গুণ বৃদ্ধি করা হয় তখন তড়িৎ প্রবাহের মান 1 হয়, যার ফলে বিদ্যুৎ গ্রিডের I² R লসের পরিমাণ 100/1 হয়। অর্থাৎ সঞ্চালন লাইনের ভোল্টেজকে বৃদ্ধি করে সিস্টেমের লস কমানো যেতে পারে। সহজ কথায় বিদ্যুতের পরিমাণ যদি কমিয়ে ফেলা যায়, বিভবটা বাড়ানো যায়, তখন দেখা যায় ওই যে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন তাপ এবং হিট জেনারেট করে ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহটার শক্তিটা অপচয় হয় না, অর্থাৎ লাইন লসটা কম হয় এবং সেটা অনেক দূর দূরান্তে পাঠানো যায়। পরবর্তী পর্বে আমরা ইলেকট্রনিক্স টেকনোলজির টপিক 1 দেখব, যেখানে অ্যানালগ ও ডিজিটাল সিগন্যাল, অ্যাম্প্লিফায়ার্স এবং অসিলেটর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।